গাজীপুরে ঝুটের গুদামে আগুন ২.৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, পুড়েছে মালামাল ও আশপাশের বসতবাড়ি। লালমনিরহাট সীমান্ত থেকে ধরে নেয়া ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ, ৮ ঘণ্টা পর মুক্তি। চট্টগ্রামের বাকুলিয়ায় জোড়া খুনের মামলার মূল আসামি অস্ত্রসহ গ্রেপ্তার, পরিকল্পিত হামলা বলছে পুলিশ। বরগুনায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জালিয়াতি করে সরকারি ভাতা নেয়ার অভিযোগ, তদন্তে কমিটি গঠন। উত্তরাঞ্চলে সরকারি ক্রয় মূল্যের চেয়ে খোলা বাজারে ধানের দাম বেশি, সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণের সংশয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এতক্ষণ এবার চলে যাচ্ছি পুরো খবরে। গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়েছে ঝুট গুদামের মালামাল ও আশপাশে বসতবাড়ি। ২.৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। বেলা ১১টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার ওই ঝুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দেওয়ালিয়াবাড়ি এলাকার ঝুটের গুদামে আগুন দেখতে পেয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে এলাকাবাসী। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস থেকে ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে জয়দেবপুর ও সারাবো থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। গুদামসহ আশপাশে বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায় না। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আগুন লাগার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা গেছে কিনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কিনা? দেখুন, আগুন লাগার কারণ বিষয়টি নিয়ে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রশ্ন করেছিলাম। তারা বিষয়টি বলছেন যে তদন্ত করে দেখবেন এবং আগুন লাগার কারণটি তারা তদন্তের মাধ্যমে বের করবেন। এখন যে আগুনের অবস্থা যদি বলি, যে এখন আগুন নিয়ন্ত্রণের পর এখন ডাম্পিংয়ের যে কাজ সেটি করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু একযোগে এখন যে ডাম্পিংয়ের কাজ সেটি করছেন, পাশাপাশি যে তল্লাশি কার্যক্রম সেটিও তারা করে যাচ্ছেন। ভিতরে কি পরিমাণ মালামাল পুড়েছে, কি পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সেই লক্ষ্যেই তারা কিন্তু এই তল্লাশি করছেন এবং তদন্ত করছেন। এবং এই তদন্তের মাধ্যমে আসলে প্রকৃত চিত্রটি বেরিয়ে আসবে যে আসলে কি পরিমাণ মালামাল এখানে রাখা ছিল, কি পরিমাণ পুড়েছে। এবং আপনাকে বলে রাখি যে এখানে যে ঝুটের মালামাল, সেই ঝুটি গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে এই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই যে গুদাম তার পাশে একটি স্পিনিং কারখানা ছিল, সেই স্পিনিং কারখানার কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে যে মেশিন ছিল ভিতরে, সেই মেশিন পুড়েছে, মজুত করা সুতা এবং অন্যান্য যে মালামাল সেগুলো কিন্তু ব্যাপকভাবে পুড়ে গেছে। এবং কারখানার যে মালিক পক্ষ বা এখানে যারা কর্মরত শ্রমিকরা ছিলেন তারা বলছেন যে এখানে 4 কোটি টাকার মতো মেশিনপত্র পুড়ে গেছে বলে তারা দাবি করেছেন। পাশাপাশি এখানে কিছু বসত বাড়ি ছিল, সেই বসত বাড়িও কিন্তু পুড়ে গেছে। এবং এখানে যেই ঝুটের গুদাম, সেই গুদামের সবকিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কোনো কিছু কিন্তু আর অক্ষত নেই, অবশিষ্ট নেই, সম্পূর্ণ পুরো ছাই হয়ে গেছে। এবং শুধুমাত্র এখন ডাম্পিংয়ের কাজ ফায়ার সার্ভিসের কর্মীরা করে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, কোনো হতাহত এই ঘটনা হয়নি। তবে মানুষের ভিতরে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল শুরুতেই। এবং আপনি জানেন যে ঝোড়ো বাতাস ছিল, সেই ঝোড়ো বাতাসের কারণে কিন্তু আগুন ব্যাপকতা লাভ করে এবং এই কারণেই মানুষের ভিতরে কিন্তু আতঙ্ক ছিল। এবং পাশের যে মার্কেট এবং অন্যান্য যে বসত বাড়ি ছিল তারা কিন্তু এই আতঙ্কে
অনেকে তাদের মালপত্র নিয়ে অন্যত্র সরে যান এবং এখন আগুন নিয়ন্ত্রণে আসার পর তারা কিন্তু আবার তাদের যে নিজ নিজ বাসাবাড়ি বা মার্কেট সেখানে মালপত্র এনে রাখা শুরু করেছেন এবং এই আইন শৃঙ্খলা রক্ষায় এখানে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন, পুলিশ সদস্যরা কাজ করছেন, পাশাপাশি ফায়ার সার্ভিসের 60টি ইউনিটের কর্মীরা এখনো কাজ করে যাচ্ছেন। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলবেন বলে এখানকার ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সেই লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেটি এখন পরিচালিত হচ্ছে। এই ছিল গাজীপুরের আগুনের সর্বশেষ তথ্য। গাজীপুর থেকে আগুনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার 8 ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। রাত 2টায় বুড়িমারি স্থলবন্দরে 0 পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেয়। এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাটিয়ার ভিটা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে চা বাগান ও পুকুর পাড়ে ছবি তুলতে যায় রিমন ও সাজেদুল। এ সময় আন্তর্জাতিক সীমান্তে একটি সাব পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এদের মধ্যে রিমন এসএসসি পরীক্ষার্থী। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর 2 জনকে ফেরত দেয় বিএসএফ। চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে গুলি করে চোরা খুনের মামলার প্রধান আসামি মোহাম্মদ হাসানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়া থানার নলেজচর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে একটি বিদেশি পিস্তল ও 2টি ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়। পুলিশ জানায় 30 এপ্রিল জোড়া খুনের ঘটনায় 13 জন 6টি মোটরসাইকেল ব্যবহার করে পরিকল্পিত হামলা চালায়। জোড়া খুনের ঘটনায় নিহত বখতিয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত 1 এপ্রিল শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন। বরগুনায় জালিয়াতির মাধ্যমে 7টি অ্যাকাউন্টে সরকারি ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। সোনালী ব্যাংকের আমতলী শাখা থেকে 7টি আলাদা অ্যাকাউন্টের মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা সংগ্রহ করতেন তিনি। ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিদর্শন দলের কাছে তথ্য ধরা পড়ে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সোনালী ব্যাংকের স্পেশাল স্কোয়াড পরিদর্শনে যায় বরগুনার আমতলী শাখা সোনালী ব্যাংকে। এ সময় মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের নামে 7টি অ্যাকাউন্টে মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণের প্রমাণ পান তারা। 4টি অ্যাকাউন্টে নিজের নামে, 2টি স্ত্রী ও বোন এবং 1টি তার নিকটাত্মীয়র নামে। এসব অ্যাকাউন্টের মধ্যে 6টিতে জমা হয়েছে 22,01,104 টাকা। তোফাজ্জল পলাতক থাকলেও তার স্ত্রীর দাবি, মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাতের বিষয়ে জানতেন না তিনি। তোমার একটা অ্যাকাউন্ট খুলছিলাম, এটা খুলছিলাম লোন নেব, লোনের জন্য অ্যাকাউন্ট খুলছিলাম, কিন্তু এইটা এখন আমি জানি, কিন্তু এর আগে আমি আদৌ কোনো কিছু জানি না। অভিযোগ রয়েছে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার AKM শামসুদ্দিন শানুর নিকট আত্মীয় তোফাজ্জল। তার মাধ্যমে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্ত হয়েছেন তিনি। টাকা ফেরত দিয়েছে, কিন্তু এটা অন্যায়, সেই অন্যায়টা তার হয়েছে। আর যেগুলো আছে সেগুলা মিটমাট হয়েছে এবং আমরা আইনগতভাবেই যাচ্ছি। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনোই এ ধরনের দুর্নীতি করতে পারে না। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা সে বিষয়েও আমার সন্দেহ আছে, কারণ এর আগে তার বিরুদ্ধে একটা নিউজ হয়েছে, তিনি 9 বছর বয়সে মুক্তিযোদ্ধা হয়েছেন। বিষয়টি ধরা পড়ার পর যদিও সেই টাকা ফেরত দিয়েছেন তোফাজ্জল হোসেন। ঘটনার পর তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। পত্র পাওয়ার সাথে সাথেই আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তো এই কমিটি এটা নিয়ে কাজ করছে, কাজ করে আশা করি খুব দ্রুত রিপোর্ট দেবে। রিপোর্ট পেলে আমরা এটা মিনিস্ট্রিতে ব্যবস্থা নেওয়ার জন্য ফরওয়ার্ড করব। মুক্তিযুদ্ধের সময় 9 বছর বয়সী তোফাজ্জল হোসেনের মুক্তিযোদ্ধার সনদ নিয়েও উঠেছে প্রশ্ন। এসব জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুমী শুরুতেই উত্তরাঞ্চলে খোলা বাজারে ধানের দর সরকারি ক্রয় মূল্যের চেয়ে বেশি, ফলে সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, ধান চালের দাম বাড়ানো হলেও সেই মূল্যে খোলা বাজারের তুলনায় কম। তবে কর্মকর্তাদের আশা, পুরোদমে কাটা মাড়াই শুরু হলে ধান চাল সংগ্রহ বাড়বে।
গত বছরের তুলনায় এবার কেজি প্রতি ধানের দর 4 টাকা বাড়িয়ে 36 টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া সেদ্ধ চালের দর 5 টাকা বাড়িয়ে করা হয়েছে 49 টাকা। তারপরেও সরকারি গুদামে এখনো চাল দিতে আগ্রহী হচ্ছেন না চাষিরা। আর্দ্রতা 14% নিচে আছে এমন ধান কেজি প্রতি 36 টাকায় কেনা হচ্ছে সরকারি গুদামে। অন্যদিকে 20%-এরও বেশি আর্দ্রতা থাকলেও খোলা বাজারে মিলছে একই দাম। কৃষকরা বলছেন, গুদামে ধান দিতে গেলে আর্দ্রতা মাপা হয়, ভেজা হলে সেই ধান আবার শুকাতে হয়, এরপর ওজনে কম হলে দিতে হয় বাড়তি ধান। এর ফলে সরকারের কাছে ধান বিক্রি করতে গেলে এখনই প্রতি মনে লোকসান হচ্ছে 150 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। দাবি চাষিদের, সরকারের কাছে ধান দিতে গেলে আমাকে ধান কটকটা করে শুকিয়ে তারপরে ধানটা দিতে হয়। এই ক্ষেত্রে আমাকে সরকারের কাছে বেচলে ধানটা শুকনা ধান আমাকে একটু লজমান দেখা দেয়। মোটা ধানও আপনার যে সরকার রেট বেঁধে দিচ্ছে 36 টাকা কেজি, এই ধান শুকিয়ে 35-36 টাকা পড়েই যাবে। সরকারের এই দামে ধান দেওয়া সম্ভব হবে না। এবার ধানের ফলন হয়েছে ভালো। চলতি মাসের শেষ দিকে পুরোদমে কাটা মারাই শুরু হবে। ফলে কৃষি ও খাদ্য কর্মকর্তারা আশাবাদী, সংশয় কাটিয়ে পর্যাপ্ত ধান চাল সংগ্রহ করতে পারবে সরকার। এখন পর্যন্ত সরকারি রেটের চেয়ে কৃষক আপাতত বেশি পাচ্ছে এবং এই কোয়ালিটির ধান সামনের দিনগুলোতে যখন পুরোপুরি ধান কর্তন শুরু হয়ে যাবে তখন মাঠ পর্যায়ে একটা ব্যালেন্স হয়ে যাবে। আমার মনে হয় যে সরকার এই দামে চেষ্টা করলে কিনতে পারবে। যখন পুরোপুরি কাটা হবে আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে, বগুড়া জেলায় যে লক্ষ্যমাত্রা আছে ধান এবং চাল পুরোটাই ইনশাল্লাহ ক্রয় করতে পারবো। এ মৌসুমে উত্তরবঙ্গের 2 বিভাগের 16 জেলায় 1,10,122 মেট্রিক টন ধান ও 5,90,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ নিয়ে আরো জানাতে এবার নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে খোলা বাজারে ধানের দর সরকারি ক্রয় মূল্যের চেয়ে বেশি, তো সরকারের সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা? এই মুহূর্তে কিন্তু আসলে নাটোরে যে ধানটা উঠছে সেই ধানটা আসলে কাটা শুরু হয়েছে। কাটা প্রায় 20 থেকে 22% কাটা এই মুহূর্তে জমি থেকে করা হয়েছে বলে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় যে নাটোর জেলায় কিন্তু যে 7টি উপজেলা আছে, 7টি উপজেলাতে যে 4,500 হেক্টর ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কি খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা। সেখান থেকে আসলে নাটোরে এখন পর্যন্ত 2টি উপজেলাতে শুধুমাত্র বড়াইগ্রাম এবং গুরুদাসপুরে কিন্তু আসলে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এর বাইরে কিন্তু আসলে 5টি উপজেলাতে এখন পর্যন্ত কোনো মিলারা তাদের ধান দেওয়ার বিষয়ে কিন্তু আসলে কোনোভাবে চুক্তিবদ্ধ হয়নি, যার কারণে এখনো নাটোরে কিন্তু ধান যে সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা কোনোভাবেই পূরণ হওয়ার মতন সম্ভাবনা এখানকার কৃষি কর্মকর্তা বা খাদ্য নিয়ন্ত্রক যারা আছে তারা কিন্তু আসলে এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বিমত পোষণ করছে আসলে কোনোভাবে সম্ভব হবে কি হবে না। যেহেতু আমাদের 7টি উপজেলার মধ্যে 5টি উপজেলায় কিন্তু আসলে কোনো মিলারা তাদের ধান দেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হয়নি। আরেকটি বিষয় যেটা যে সরকার নির্ধারিত যে মূল্যটি রয়েছে 36 টাকা কেজি দরে যে ধানকে আসলে কিনবে সরকার, সেখানে আসলে যে কৃষকেরা কিন্তু তাদের যে ধান এখন পর্যন্ত জমি থেকে তোলা হচ্ছে সেই ধানটা তারা জমি থেকে বিক্রি করতে পারছেন প্রায় 36 থেকে এবং 37 টাকা দরে কিন্তু আসলে জমি থেকে তারা বিক্রি করছে। আসলে জমি থেকে যে ধানটা 37 টাকা দরে বিক্রি করছে সেই ধানটা কেন কৃষকের আসলে 36 টাকা দরে তারা সরকারি গোডাউনে নিয়ে গিয়ে আসলে তারা তাদের যে পরিবহন খরচটা রয়েছে সেই পরিবহন খরচ করে কেন আসলে দিবেন, এখানে কৃষকদের মধ্যেও কিন্তু একটা উৎকণ্ঠা রয়েছে যে আসলে তারা যে চুক্তিবদ্ধ হলে যে মিলে দিবেন এর কোনো কিন্তু আসলে মানে নাই। কারণ এখন পর্যন্ত যে সরকার নির্ধারিত যে 36 টাকা ধানটা রয়েছে সেই ধানের মূল্যটা যদি আরো বেশি করা হয়, আর নাহলে খোলা বাজারে তারা যে ধানটা বিক্রি করছে প্রায় 37 টাকা, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আসলে শুকনো ধানের ক্ষেত্রে 38 টাকা করেও কিন্তু এখানকার কৃষকেরা খোলা বাজারে বিক্রি করছে। এই খোলা বাজারে বিক্রি করার মধ্যে তাদের একটা কৃষকদের একটা লাভ আছে যে সেই লাভটা আসলে যারা ক্রয় করছে তারা কিন্তু আসলে জমিতে এসে তারা নগদ টাকা দিয়ে কিন্তু তাদের ধানটা ক্রয় করছে। আর যে সরকারি গোডাউনে যে ধানটা দিতে হবে সেই ধানটা কিন্তু আসলে কৃষকদের এখান থেকে তৈরি করে নিয়ে গিয়ে তারপর পরিবহন খরচ দিয়ে আসলে গোডাউন পর্যন্ত পৌঁছাতে হবে। সব মিলিয়ে কৃষকেরা মনে করছেন যে তাদের আসলে খোলা বাজারে বিক্রি করলে তাদের লাভটা একটু বেশি হবে। এই কারণে তারা আসলে কোনো কৃষকই আসলে সরকারি গোডাউনে ধান দিতে অনীহা প্রকাশ করছেন। তবে আমরা এখানকার জেলা খাদ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। নাটোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। এবার আমরা যেতে চাই পাবনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, কৃষি ও খাদ্য কর্মকর্তারা কি বলছেন, পর্যাপ্ত ধান চাল সংগ্রহ করতে পারবে সরকার? আসলে ধান চাল সংগ্রহের বিষয়ে
খাদ্য গুদাম কর্মকর্তারা বলছেন যে পাবনাতে এই মুহূর্তে পুরোপুরি আসলে ধান কাটা মাড়াই আসলে শুরু হয়নি, যে কারণে তারা এখন পর্যন্ত কিন্তু ধান সংগ্রহ অভিযান করতে পারছেন না। তবে তাদের আশা যে পুরোপুরি যখন ধান কাটা শুরু হবে তখন তারা তাদের লক্ষ্যে তারা পৌঁছাবে। তবে একটি বিষয় আপনাকে অবগতি করি যে পাবনায় এবারও কিন্তু দেখা দিয়েছে কিন্তু ধান এবং চাল সংগ্রহের থমকে দাঁড়িয়েছে ধান সংগ্রহ অভিযান। কারণ হিসাবে আমরা কৃষকদের সঙ্গে যে কথাটি বলছিলাম, তো তারা বলছেন যে তারা বাজারে ভালো দাম পাচ্ছেন ধানের, যে কারণে সরকারে ধান সংগ্রহ অভিযান কিন্তু একদমই থমকে দাঁড়িয়েছে। বাজারে 1 মণ ধান শুকনো ধান বিক্রি হচ্ছে 1400 টাকা মণ দরে, কিন্তু খাদ্য গুদামে সেই রেট দেওয়া হচ্ছে 1440 টাকা। অর্থাৎ যে কৃষকরা বাজারে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ধান তারা বিক্রি করতে পারছেন। জি খায়রুল, বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় অস্ত্রগুলো মহেশখালীতে তৈরি করা হয়, বিক্রির জন্য এগুলো নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডতে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির বিভিন্ন অংশ থেকে 6টি 1 শুটার গান, একটি 1 নলা বন্দুক ও দেশীয় রাইফেল জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় 2 জনকে। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। বোর্ড সিটের পিছনে এবং বিভিন্ন জায়গায় একটি 1 নলা বন্দুক এবং একটি দেশীয় তৈরি রাইফেল এবং 6টি অন শুটার গান সেখানে আমরা পাই এবং তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই অস্ত্রগুলো তারা মহেশখালী থেকে নিয়ে নোয়াখালী জেলার দিকে যাচ্ছিল। গাজীপুরে ইমাম রইসউদ্দিনকে হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন দরবার ও খানকা শরীফ হতে আগত বিভিন্ন পীর মাশায়েখরা বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, মসজিদের ভেতরে গাছের সঙ্গে বেঁধে দীর্ঘ সময় ধরে পিটিয়ে নির্মমভাবে নির্যাতন চালায়। এরপর চিকিৎসা ছাড়াই পুলিশের হাতে তুলে দেয়। পরে কারাগারেই তার মৃত্যু হয়। তাকে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হয়েছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। শরীয়তপুরের সখীপুরের কাঁচিকাটায় বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলের জমি হুমকির মুখে পড়েছে। পদ্মা নদীতে ভাঙন প্রতিরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বেলা 11টার দিকে কাঁচিকাটা ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্তত 5000 শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বালু কেটে বিক্রি করায় পাড় ভাঙন শুরু হয়েছে, তাই বালু কাটা বন্ধ ও স্থানীয় বেড়িবাঁধের দাবি তাদের। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।